ডিগ্রির দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আগামী 4 এপ্রিল 2022 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে নিজেকে পড়াশোনার ভিতরে রেখেছেন। আপনাদের ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও দুঃখিত রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের সাজেশন ইতিমধ্যে আপলোড করা হয়েছে এবং আপনারা অনেকেই সেটা দেখেছেন। আর আপনাদের সুবিধার জন্য আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সে বিষয়ের একটা ভিডিওর লিংক বরাবরের মতো আমি এটাতেও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। সেখানে যে নিয়ম কানুনগুলো বলা হয়েছে সেটা যদি আপনারা অনুসরণ করেন নিঃসন্দেহে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র, এই সাবজেক্টের একটা শিরোনাম হচ্ছে ভারতে মুসলমানদের ইতিহাস, যেটা 1526 থেকে 1858 সাল পর্যন্ত। আপনাদের সুবিধার জন্য বরাবরের মতো আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেখানোর চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের 3টা ক্যাটাগরিতে কোশ্চেন হয়: অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। আমি অধ্যায় ভিত্তিক সেই 3টা ক্যাটাগরিতে দেখানোর চেষ্টা করেছি, আপনারা এটা লিখে নিতে পারেন। আর এখানে যে প্রশ্নগুলো দেখানো হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো শুধুমাত্র পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে আনা হয়েছে। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এবং আশা করি এর বাইরের থেকে কোনো কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নাই। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। অধ্যায় 1, ফ্রন্টের কারণে একটু বানান ভুল হতে পারে, অর্থাৎ বানান ভুল না, এটা অন্য একটা ফ্রন্টে লেখা ছিল, যার জন্য এখানে ফ্রন্টের কিছু উল্টাপাল্টা হতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অধ্যায় 1 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি 5টা। 1 নম্বর, গুলবদন বেগম কে ছিলেন? 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? 3 নম্বর, আকবরনামা গ্রন্থের লেখক কে? এবং 4 নম্বর, তাবাকাত ই আকবরী গ্রন্থের রচয়িতা কে বা তাবাকাত ই আকবরী গ্রন্থটি কে লিখেছেন? 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি কি? অধ্যায় 1 থেকে এই 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে চলবে। এখানে কোনো রচনামূলক প্রশ্ন পড়তে হবে না, প্রথম অধ্যায়ের কোনো রচনামূলক প্রশ্ন পড়তে হবে না। এখান থেকে 2টো সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন। 1 নম্বর, তুজুকি বাবরি গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখো। আগে বলেছি একটু বানান ভুল আসছে কিছুটা, এটা ফ্রন্টের কারণে। তুজুকি বাবরি গ্রন্থের সম্পর্কে আলোচনা করো এবং 2 নম্বর হচ্ছে আকবরনামা গ্রন্থের লেখকের পরিচয় দাও। এবার চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 2টো, সংক্ষিপ্ত প্রশ্ন একটাও নেই এবং রচনামূলক প্রশ্ন মাত্র একটা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? 2 নম্বর, সহমরণ প্রথা কি? সংক্ষিপ্ত প্রশ্ন নেই, রচনামূলক প্রশ্ন পড়তে হবে একটা। মুঘলদের আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। মুঘলদের আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। এরপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাবর শব্দের অর্থ কি? 3 নম্বর, ভারতবর্ষে
সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে? 4 নাম্বার, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? 6 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? আমরা জানি পানিপথের 3টা যুদ্ধ সংগঠিত হয়েছিল, 1526, 1556 এবং তৃতীয়টা হচ্ছে 1761 সালে। যদি কোশ্চেন আসে পানিপথের কয়টি যুদ্ধ, তাহলে সেটা কিন্তু 3টা। প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় 1556 এবং তৃতীয় সর্বশেষ হচ্ছে 1761 সালে। 6 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এরপর তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তৃতীয় অধ্যায়ে কোনো রচনামূলক প্রশ্ন নেই। সংক্ষিপ্ত প্রশ্ন দুটো, সম্রাট বাবরের বাল্য জীবন সম্পর্কে ধারণা দাও। সম্রাট বাবরের বাল্য জীবন সম্পর্কে ধারণা দাও। 2 নম্বর, বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লিখো। অর্থাৎ ভারত কেন আক্রমণ করেছিল বাবর, সেই কারণগুলো লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দুটো, সম্রাট বাবরের বাল্য জীবন সম্পর্কে ধারণা দাও এবং বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লিখো। এরপর চতুর্থ অধ্যায় যাব। চতুর্থ অধ্যায় পুরাটাই হচ্ছে হুমায়ুন এবং শেরশাহ সুরের উপরে। চতুর্থ অধ্যায় হুমায়ুন ও শেরশাহ সুরের উপরে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ কি? 2 নাম্বার, গৌড়ের নাম জান্নাতাবাদ রাখেন কে, বা গৌড়ের নাম জান্নাতাবাদ কে করেন? 3 নাম্বার, চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 4 নাম্বার, কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 5 নাম্বার, বাংলা রাজধানী জান্নাতাবাদ কে রাখেন? বাংলার রাজধানী জান্নাতাবাদ কে রাখেন? 6 নাম্বার, শেরশাহের প্রকৃত নাম কি? 7 নাম্বার এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে, কোন সম্রাট কুবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন? কোন সম্রাট কুবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন? এটা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নতে যাব আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন 3টা। 1 নাম্বার, মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লিখো। মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লিখো। 2 নাম্বার, সম্রাট হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল কেন? 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, ফরিদ কিভাবে শের খান উপাধি লাভ করে? ফরিদ কিভাবে শের খান উপাধি লাভ করে? চতুর্থ অধ্যায়ের একটা মাত্র রচনামূলক প্রশ্ন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এটা 100% দেয়া আছে। তার মানে বসেই থাকেন, ধরে নেন এই কোশ্চেনটাই পড়বে। কোশ্চেনটা হচ্ছে শেরশাহের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো। কোশ্চেনটা নিশ্চিত আসবে। শেরশাহের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো। এরপর চলে যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় মহামতি আকবরের উপরে। অতি সংক্ষিপ্ত 1, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 2, বাংলা সনের প্রবর্তক কে? 3, আবুল ফজল কে ছিলেন? 4, আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? 5, তানসেন কে ছিলেন? 6, আকবর কত খ্রিস্টাব্দে বাংলা বিজয় করেন? 7, জিজিয়া কর কি? 8, কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিতকরণ করেন? 9 নম্বর, মনসব শব্দের অর্থ কি? 10 নম্বর, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। 1, বৈরাম খান কে ছিলেন?
পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো। 3 দিন ই ইলাহি সম্পর্কে সংক্ষেপে লিখো। দিন ই ইলাহি সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 মোজাদ্দিদ ই আলফে সানির পরিচয় দাও। মোজাদ্দিদ ই আলফে সানির পরিচয় দাও। পঞ্চম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন। পঞ্চম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন 1 সম্রাট আকবর কর্তৃক অনুসৃত রাজপুত নীতি বিশ্লেষণ করো। সম্রাট আকবর কর্তৃক অনুসৃত রাজপুত নীতি বিশ্লেষণ করো। 2 নাম্বার মনসাবাদারি প্রথার বিশেষ উল্লেখপূর্বক সম্রাট আকবরের সামরিক সংস্কার বিশ্লেষণ করো। এরপর ষষ্ঠ অধ্যায়, যেটা জাহাঙ্গীরের উপরে। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে 5টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি। 1 নাম্বার কোন মুঘল সম্রাটের বাল্য নাম সেলিম? 2 নাম্বার জাহাঙ্গীরের দস্তর উল আমল এ কয়টি আইন ছিল? জাহাঙ্গীরের দস্তর উল আমল এ কয়টি আইন ছিল? 3 নাম্বার কে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন? 4 নাম্বার নূরজাহানের প্রকৃত নাম কি? 5 নাম্বার 12 ভূঁইয়া কারা? ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাহাঙ্গীর নামক যে অধ্যায়টা বা পাঠটা রয়েছে সেখান থেকে 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন। সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি। সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি, সেটা হচ্ছে নূরজাহান সম্পর্কে যাহা জানো লেখো। একটা মাত্র সংক্ষিপ্ত কোশ্চেন পড়বেন। রচনামূলক প্রশ্ন দুটো। রচনামূলক প্রশ্ন দুটো মুঘল সংস্কৃতির উৎকর্ষের ক্ষেত্রে বা মুঘল সংস্কৃতির উৎকর্ষে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন করো। 2 নাম্বার রচনামূলক প্রশ্ন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও। 2 নাম্বার সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও। এরপর চলে যাব সপ্তম অধ্যায়ে। ওকে, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা 5। 1 নম্বর সম্রাট শাহজাহানের বাল্য নাম কি ছিল? সম্রাট শাহজাহানের বাল্য নাম কি ছিল? 2 নম্বর মমতাজ এর প্রকৃত নাম কি? 2 নম্বর মমতাজের প্রকৃত নাম কি? 3 নম্বর মমতাজ মহলের প্রকৃত নাম কি? ওকে। 4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন স্থাপত্যের রাজপুত্র বলা হয় কাকে? এটা ইংরেজিতেও আসতে পারে, প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে? আপনারা জানেন প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত হচ্ছে সম্রাট শাহজাহান, বাই দ্য ওয়ে। এরপর 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাজমহলের স্থপতি কে? তাজমহলের স্থপতি কে? সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন 1 মমতাজ মহলের পরিচয় দাও। 2 নাম্বার ময়ূর সিংহাসনের উপর একটি টিকা লিখো। ময়ূর সিংহাসনের উপর একটি টিকা লিখো। একটু দেখে যাবেন, এই কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে একটু দেখে যাবেন। রচনামূলক প্রশ্ন সপ্তম অধ্যায়ের মাত্র একটা। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংগঠিত
উত্তরাধিকার দ্বন্দ্বের একটি বিবরণ দাও। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বের বিবরণ দাও। চলে যাব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঢাকা গেট কে নির্মাণ করেন? 2 নাম্বার, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? 3 নাম্বার, জিজিয়া কর কে পুনঃপ্রবর্তন করেন? 4 নাম্বার, বর্গী কারা? 5, শিবাজি কে ছিলেন? 6 নাম্বার, মারাঠা কারা? 6 নাম্বার, মারাঠা কারা? সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা 2 এবং রচনামূলক 1। সংক্ষিপ্ত প্রশ্ন 1, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করা। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করো। 2 নাম্বার, শিবাজি কে ছিলেন বা শিবাজির পরিচয় দাও। রচনামূলক প্রশ্ন 1, মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো। একটাই রচনামূলক প্রশ্ন, বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হবে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো। চলে যাব নবম অধ্যায়ে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা কে রদ করেন? 2 নাম্বার, দ্য ইন্ডিয়ান মুসলিমস কার লেখা? দ্য ইন্ডিয়ান মুসলিমস কার লেখা? 3 নাম্বার, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? সংক্ষিপ্ত প্রশ্ন 1, মুঘল সঙ্গীত সম্পর্কে যা জানো লেখো। অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে দেখে যাবেন। মুঘল সঙ্গীত সম্পর্কে যা জানো লেখো। একটাই রচনামূলক প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর জনকল্যাণমূলক সংস্কারগুলো উল্লেখ করো। একটু ভুল টাইপিং হয়েছে। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সংস্কারগুলো, অর্থাৎ সংস্কার কাজ যেটা আছে, সংস্কারগুলো উল্লেখ করো। অর্থাৎ কোন কোন সংস্কারগুলো করেছিলেন সেটা। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সংস্কারগুলো উল্লেখ করো। চলে যাব দশম অধ্যায়ে, প্রায় শেষের দিকে চলে এসেছি। দশম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন? 2 নাম্বার, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই অধ্যায়ের ডুপ্লে কে ছিলেন? 4 নাম্বার এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই অধ্যায়ের রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়? রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়? সংক্ষিপ্ত প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যাবলী উল্লেখ করো। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যাবলী উল্লেখ করো। রচনামূলক প্রশ্ন 2টো। সপ্তদশ শতাব্দীতে বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ করো। সপ্তদশ শতাব্দীতে বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ করো। 2 নাম্বার, ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠার জন্য ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব আলোচনা করো। 2টো গুরুত্বপূর্ণ, একটা পাবেন। সপ্তদশ শতাব্দীতে বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ করো এবং ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠার জন্য ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব আলোচনা করো। একাদশ অধ্যায়, 11তম অধ্যায়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন? 2 নম্বর, পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়? 3 নম্বর, সিরাজউদ্দৌলার পিতার নাম কি? 4 নম্বর, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? 5 নম্বর, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? 6 নম্বর, ৭৬-এর মন্বন্তর কত সালে সংগঠিত হয়? ৭৬-এর মন্বন্তর কত সালে সংগঠিত হয়? 11 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, পলাশীর যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণ সমূহ চিহ্নিত করো। অর্থাৎ কি কারণে নবাব ব্যর্থ হয়েছিলেন?
দ্বৈত শাসন কি? ৭৬-এর মন্বন্তরের কারণসমূহ সংক্ষেপে লিখো। ৪ নম্বর, সূর্যাস্ত আইন কি? রাজস্ব বিক্রয় আইন ১৭৯৩ সম্পর্কে ধারণা দাও। অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি লিখো। রচনামূলক প্রশ্ন। পলাশীর যুদ্ধের পটভূমি ও গুরুত্ব বর্ণনা করো। ২ তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো। তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো। ৩ বক্সারের যুদ্ধের পটভূমি বর্ণনা করো। বাংলার ইতিহাসে এর প্রভাব আলোচনা করো। ৪ চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো। ৫ নম্বর রচনামূলক প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা করো। এই অধ্যায় থেকে আপনাদের একটু বেশি সংখ্যক রচনামূলক প্রশ্ন পড়তে হবে। এর ভিতরে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল এবং বক্সারের যুদ্ধের পটভূমি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতিগুলো একটু ভালো করে দেখবেন, বাকি বিষয়গুলো একটু দেখে যাবেন। এরপর দ্বাদশ অধ্যায়, এটা এবং শেষ দ্বাদশ অধ্যায় অর্থাৎ ১২তম অধ্যায় যেটা রয়েছে, সেটা সংক্ষিপ্ত প্রশ্ন ১, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? আপনারা সবাই জানেন পলাশীর যুদ্ধের ১০০ বছর পর অর্থাৎ ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ২ নম্বর, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন একটাই। ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন? ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন? চলে যাব সর্বশেষ রচনামূলক প্রশ্নে। একটাই রচনামূলক প্রশ্ন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের এই কোশ্চেনগুলো ছিল। কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোশ্চেনই খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। কিভাবে লিখবেন সেই সম্পর্কিত একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা একটু দেখে নিয়ে সুন্দর করে লেখা শুরু করবেন। যারা ডিগ্রি নিয়মিত অনিয়মিত রয়েছেন তাদের সবার জন্য এটা সমানভাবে প্রযোজ্য হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোথাও সমস্যা হয়, এখানে কমেন্টস করতে পারবেন। এবং আপনাদের পরিচিত জন যারা রয়েছে, যাদেরকে আপনি উপকার করতে পারবেন, তাদের কাছে এটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে হয়তো দেখা হবে। তত সময় ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।